আমরা গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আমরা দেখছিলাম যে পাকিস্তানও মোটামুটি সম্মত রয়েছে বা তাদেরও একটা পজিটিভ ধারণা রয়েছে, যদিও অনেকেই বলছিলেন, বিশ্লেষকরা বলছেন যে দেশটি পাকিস্তান, এটি মানে সম্ভব নাও হতে পারে, এই টাইপের কথা বলছেন। আবার আজকে আমরা একটি গণমাধ্যমে দেখছিলাম বিবিসিতে ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশিদের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে। আবার এপি নিউজে আবার উল্লেখ করা হয়েছে যে না, বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়গুলো চাওয়া হয়েছে। এই যে মানে মানে দ্বৈত সংবাদ কেন, দ্বৈত তথ্য কেন? না, দ্বৈত তথ্য না, শুধু বিবিসি না, আপনি যদি দেখেন বাংলাদেশের গণমাধ্যমেও এটা ছাপা হয়েছে যে ৭১-এর গণহত্যার জন্য তাদের ক্ষমা চাওয়া, দায় স্বীকার এবং ক্ষমা চাওয়া। হ্যাঁ, এবং আমি একটু অফিসিয়াল থাকি মুন্সি ভাই, তো এখন হচ্ছে যে সম্পদের হিস্সে এবং হচ্ছে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন। এটা তো আসলে দুপক্ষ আলাদা আলাদা করে প্রেস রিলিজ দিয়েছে এবং বাংলাদেশ কালকে প্রথমে ব্রিফিং করেছে এবং প্রেস রিলিজ দিয়েছে, আর পাকিস্তান আজকে তাদের আনুষ্ঠানিক যে বৈঠক হয়, নিয়মিত সাপ্তাহিক বৈঠক, সেখানে প্রসঙ্গটা এসছে এবং তারা প্রেস রিলিজ দিয়েছে। তাদের প্রেস রিলিজে কথাটা নেই, যেটা আমরাও নিউজটা করেছি, যে ৭১ শুধু না, 3টা পেন্ডিং ইস্যুর কোনোটা নেই। আপনাদের রিপোর্টে কিন্তু আপনাদের সহকর্মী সেটা বলেছেন। তো দুটো যদি বলেন, নর্মালি এটা ডিপেন্ড করে, নর্মালি এই ধরনের ইন্টার স্টেট রিলেশনশিপের কোনো ফোরামে মিটিং হলে জয়েন্ট স্টেটমেন্ট যেমন হয়, সেপারেট স্টেটমেন্ট ইস্যু করার নজির আছে। এটা কিন্তু বিরল নয়। যেমন কালকে অনেকে প্রশ্ন করেছেন যে একসাথে সংবাদ সম্মেলন হচ্ছে না কেন বা জয়েন্ট স্টেটমেন্ট নেই কেন। আমি 4 মাস আগে যখন বিক্রম মিশ্রি এসছেন, তখন কি জয়েন্ট ব্রিফিং হয়েছিল? যখন কিন্তু জয়েন্ট ব্রিফিং হয়নি, তখন কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট হয়নি। কাজে এটা খুব স্বাভাবিক। এবং আমি আপনাকে বলবো, ঠিক 15 বছর আগে যখন 2010 সালের 1 নভেম্বর ইসলামাবাদে তখনকার ফরেন সেক্রেটারি মিজারুল কায়েস এবং সালমান বশিরের যে মিটিংটা হয়েছিল, শেষ মিটিং, সেখানে কিন্তু আলাদা আলাদা প্রেস রিলিজ ছিল এবং সেখানেও ৭১-এর ইস্যুটা সম্পদের ন্যায্য হিসে এবং আটকে পড়া পাকিস্তানে আমাদের রিলিজে ছিল, তাদেরটাতে ছিল না। তো এটা নতুন কিছু না। এখন আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন অনুষ্ঠানটা মুন্সি ভাইকে দিয়ে, যে কতটা আশাবাদী বা কি হতে পারে, দেখুন এখানে যে আপনার আলোচনার টেবিলে 3 জন বসে আছে, আশায় তো আসলে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখে। আর কারণ আশা না থাকলে আপনাদের সামনেটা ধরেন কালো অন্ধকার। পাশাপাশি একটু যদি অ্যাড করেন যে এই 3-4টা ইস্যুর মধ্যে চ্যালেঞ্জিং কোনটা? হ্যাঁ, বলছি, এখন এই আশা যেমন একদিকে আছে বা আশা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তার চেয়ে বড় কথা বলবো, কালকের মিটিংয়ের কোয়ালিটিভ একটা ইম্পর্টেন্সটা এভাবে দেখি। 15 বছর যখন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা স্থবির এবং মুন্সি ভাই বলছেন সব কিছু কি বন্ধ ছিল? বন্ধ ছিল না। 1 বিলিয়নের কাছাকাছি টু ওয়ে ট্রেড ছিল, তার মানে তো ব্যবসা বাণিজ্য চলেছে, ডিফেন্সে কপারেশন চলেছে, তার মানে ছিল, কোনো কোনো স্তরে ছিল, একটা লেভেলে একদম বন্ধ ছিল এবং তখন অনেকটা এমটি রিটরিক ছিল। এই 3টা ইস্যুকে, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, আটকে পড়াদের ফেরত নেওয়া, সম্পদের ইস্যু, এটা নিয়ে কিন্তু খুব রাজনীতি করা হয়েছে, কিন্তু 15 বছর টেবিলে আসেনি। এবং 5 আগস্টের পরিবর্তনের পর যখন আমরা দেখছি ভারতের সঙ্গে সম্পর্ক খুবই খারাপ, চীন, পাকিস্তান সহ অন্যদের সাথে ভালো, তখন কিন্তু একটা সন্দেহের দোলাচাল ছিল, জল্পনা ছিল যে বাংলাদেশ এখনকার যে এস্টাবলিশমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই বিষয়গুলো ভুলে গেছে বা তুলবে না। কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি, পরিষ্কার করে তুলেছে এবং দ্ব্যর্থহীনভাবে বলেছে। এটা যদি আমি ইতিবাচক একটা দিক দেখি, আবার একটা সংশয়ের জায়গায় রয়ে যায়। 2010 সালে যখন আমাদের স্টেটমেন্টে বলা হচ্ছে যে গতকালকের মতো, তখনও পাকিস্তান বলছিল যে পাকিস্তান আলোচনায় যুক্ত থাকবে, আলোচনা চালিয়ে যাবে। 2 বছর পর 2012 সালের নভেম্বরে যখন তখনকার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান 6 ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন শেখ হাসিনাকে D8 সামিটে দাওয়াত দেওয়ার জন্য, তো দীপুমণির সঙ্গে তার যে মিটিংটা হয়েছিল ফরেন অফিসে আধা ঘন্টার কাছাকাছি, সেখানে দীপুমণি যখন কথাটা বলেছিলেন এই 3টা ইস্যু, তো তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে অতীত ভুলে গিয়ে আসেন, সামনে আগে, লেট আস বারি দ্য পাস্ট অ্যান্ড মুভ আহেড। এখন মুন্সি ভাই তার আলোচনায় কিছুটা বলেছেন, পাকিস্তান নামক রাষ্ট্রযন্ত্রটা যেভাবে চলে, সেখানে তো সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের প্রভাবটা কিন্তু ব্যাপক, বিপুল এবং কোথাও কোথাও সর্বগ্রাসী। তো সেই জায়গায় এ ধরনের একটা প্যাকেজ ডিলকে আপনি সলভ করে ফেলবেন আজ, কাল, 2 বছর পর, এটা একটু বাড়াবাড়ির রকম হয়ে যায়। তো তাইলে কি আমরা এটা রেখে এটা রিজলভ না করলে হবে না? বিষয়টা তো তা না। এর পাশাপাশি তো আমাদের সেক্টরাল কোঅপারেশনের জায়গা আছে, ট্রেড আছে, ইনভেস্টমেন্ট আছে, স্পোর্টস আছে, কালচার আছে, এডুকেশন আছে, ডিফেন্সের কথা তো আমি বলেছি। তো আমি মনে করি কি দুটাই প্যারালালি যাওয়া উচিত এবং
আজ থেকে 9 দিন পরে যখন তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইসাক দার ঢাকায় আসবেন, তো সেই সময় পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার যে আমাদের এই পরিবর্তনের পাশাপাশি পাকিস্তানের অ্যাটিটিউডে বা অ্যাপ্রোচে কোনো চেঞ্জ আসছে কিনা। যদি সেখানে কোনো পরিবর্তন দেখতে পাই তাহলে আমরা একটু আশান্বিত আশাবাদী হতে হব। পারি।